পয়লা মে ছুটির দিন একটু বাইরে একটু ঘোরা, ফ্যামিলির সাথে ঘোরা টোরা এরকমই হয়। তার সাথে সাথে শেয়ার মার্কেট তো আছেই। যেটা আজকে মেন কথা বলার আছে, যেটা হচ্ছে একটু স্ট্রেসফুল লাইফ ছাড়া একটু আরামসে কি করে শেয়ার মার্কেট নিয়ে কাজকর্ম করা যায়, তা নিয়ে ব্যাপারগুলো। মেন যে ব্যাপার আছে যে একই স্টক আমরা যখন ধরুন 10-15টা একটা স্টক নিয়ে কাজ করি, সেই স্টকেই কিন্তু বারবার আমাদের চার্নিংটা করা যেতে পারে। এই নয় যে প্রত্যেক দিন নতুন নতুন স্টক খুঁজতে হবে। হ্যাঁ, আমি জানি যে আপনারা কি বলে টিভিতে বা ইউটিউবে প্রচুর নতুন নতুন ধরনের স্টক নিয়ে আলোচনা শোনেন প্রত্যেক দিন, কিন্তু তার মধ্যে থেকে বাছাই করে নিজের জন্য নিজের যেগুলো কি বলে নিজের জন্য যেগুলো সুটেবল, তেমন 5টা 10টা স্টকের একটা ওয়াচ লিস্ট বানিয়ে রাখুন এবং সেই অনুযায়ী সেইগুলোকে নিয়েই কিন্তু চার্নিং করা যায়। এই ভিডিওতে আমি আমার স্ক্রিন শেয়ার করেও কিন্তু দেখাবো, যেখানে আমি কিন্তু নিজের মতন করে ওই 10-15টা স্টকের একটা ওয়াচ লিস্ট বানিয়ে সেখানেই কিন্তু আমি ট্রেডিংটা মেনলি করি। চার্নিংটা হয় সেই ইন্ট্রাডে বেসিসে বলুন, সুইং ট্রেডিং বলুন, সেইগুলো তো হয়। অপশনের ব্যাপারটা আলাদা, অপশনের তো চান্স প্রতিদিনই ইন্ডেক্স লেভেলে আপনারা পান। তো কি কিছু ক্রাইটেরিয়া আমি বলবো যার মাধ্যমে এই ধরনের একটা ওয়াচ লিস্ট আপনারা নিজেরাই নিজেদের জন্য তৈরি করতে পারেন। আমি নিজের ওয়াচ লিস্টের কিছু স্টক বলবো, কি ধরনের মানে কি প্রপার্টিজ দেখে আমি আমার নিজের ওয়াচ লিস্ট বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এবার ল্যাপটপ স্ক্রিনে যাব এবং সেখানে আমি আমার কিছু রেজাল্ট আলোচনা করব এবং এই স্টকগুলোকে কিভাবে আমি চার্ন করি, কিভাবে ওয়াচ লিস্ট তৈরি করি, সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন যাওয়া যাক। এখানে আমি আমার কনসোলে পিএনএল শো করে আপনাদেরকে দেখাবো যে কিছু সংখ্যক স্টকে যদি আমরা চার্ন করি তাতেই কিন্তু কাজটা হয়ে যায়। ঠিক আছে, এখানে আমি প্রথমে আগে ব্যাপারটা বুঝিয়ে দেব একদম পিএনএল স্টেটমেন্ট শো করে আপনাদের সাথে। এই বছরেরই ধরুন আমি জানুয়ারি থেকে করছি, জানুয়ারি থেকে এই মে মাসের আজকে 1 তারিখ পর্যন্ত ইকুইটি সেগমেন্টে যদি আপনি দেখেন তাহলে মোটামুটি 3.34 এল এর মতো লাখের মতো মোটামুটি লাভ হয়েছে। ঠিক আছে, আর কিছু চার্জেস বাদ দিয়ে 2.78 এল নেট প্রফিট। ঠিক আছে, এইখানে যদি আমি দেখি, এইখানে আমি যদি রিয়ালাইজড প্রফিটের বেশ বড় সংখ্যক যে প্রফিটগুলো হয়েছে কোন স্টক দিয়েছে সে তা নিয়ে যদি আমরা একটু আলোচনাটা করি তাহলে আমরা এখানে দেখতে পারবো প্রথমে যেটা দেখছেন সেটা হচ্ছে হ্যাল। ঠিক আছে, হ্যালে দেখতে পাচ্ছেন 1,90,000-এর মতো কিন্তু আমাকে প্রফিট সুইং ট্রেডিং বলুন বা কিছু কিছু সময় আমি ইন্ট্রাডেও করেছি চার্নিংয়ের জন্য, সেইগুলো কিন্তু ও রোজগার করে দিয়েছে। হ্যাল, এরকন, এলএনটি, সিডিএসএল, এমটার টেক, জিও ফিনান্স, তারপর দেখতে পাচ্ছেন টিসিএস, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন একবার ভেবে দেখুন। যারা আমার এই চ্যানেলে অনেক দিন ধরে আছেন তারা নিশ্চয়ই জানেন আমার চ্যানেলে কিন্তু এইসব স্টক নিয়েই অনেক আলোচনা আপনারা শুনতে পান এবং এগুলো কিন্তু কোনোটাই একদম কি বলে ফেলে দেওয়ার মতো স্টক নয়। মানে এই নয় যে পেনি স্টক, হ্যাঁ, মোস্ট অফ দেম নিফটি 100 বা নিফটি 200-এর মধ্যে থাকা স্টক কিন্তু। ঠিক আছে, সেইগুলো স্টকেই কাজ করে কিন্তু কাজটা হয়ে যায়। হ্যাঁ, মানে এই নয় যে আমাকে প্রত্যেক দিন নতুন নতুন স্টক খুঁজতে হবে। আমি এই ভিডিওতে কিছু মানে প্রপার্টিজের কথা বলবো, যে প্রপার্টিগুলো বা যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমি একটা স্টকে নজর রাখি এবং তারপরেই আমি আমার ওয়াচ লিস্টে সেগুলোকে অ্যাড করি, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে এই যে ওয়াচ লিস্ট আমরা বানাবো কেন, বা আমরা এরকম স্টকে চার্নিংয়ের জন্য বা সুইং ট্রেডিংয়ের জন্য বা ইন্ট্রাডের জন্য এই যে ওয়াচ লিস্ট করার মানে কি বলবো তাৎপর্যটা যে কত বড় সেটা বোঝাবার জন্যই কিন্তু আমি পিএনএলটা দেখাচ্ছি, আর কোনো উদ্দেশ্য নেই। ঠিক আছে, আচ্ছা, এবার একটু ফিউচার অ্যান্ড অপশনেও চলে আসি, কারণ কিছু কিছু দিন আমি কিন্তু ফিউচারেও ট্রেড করেছি। চলুন ফিউচারে আসি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আনরিয়ালাইজডও কিছু চলছে, মানে কিছু ওপেন পজিশন আমার চলছে তাতে। সে ঠিক আছে, ফিউচার অ্যান্ড অপশনেও আসি। ঠিকই একই ডেটের মধ্যে যদি আমি ফিউচার অ্যান্ড অপশনে দেখি, ঠিক আছে, সেখানেও দেখতে পাচ্ছেন প্রফিটের ফিগারটা বড় ব্যাপার নয়, সেটাকে ইগনোর করুন। ঠিক আছে, এবার আমি এখানে আসি যে এই যে বড় প্রফিটগুলো সেগুলো কিভাবে হয়েছে। দেখুন পাওয়ার গ্রিড, ফিউচারে আমি ট্রেড করেছি। অপশনের গুলো বাদ দিন, অপশনগুলো এই পর্যায়ে অপশনের তো আর ওয়াচ লিস্ট বানাতে পারবেন না। পাওয়ার গ্রিড,
সুন্দর পাওয়ার গ্রিড নিয়ে প্রচুর আমি কথা বলি, সিমেন্স, প্রচুর সিমেন্স, এলএনটি, ক্যাপিটাল গুডসের মধ্যে সিমেন্স, এলএনটি, এবিবি, এই জিনিসগুলো আমার পছন্দের, আপনারা জানেন। ঠিক আছে, ইনফোসিস, যদি আমাকে আইটির মধ্যে বলেন ইনফোসিস, টিসিএস পছন্দ, তাই জন্য যখন ইনফোসিসও কিন্তু আছে, কিন্তু উইপ্রো নেই এখানে, উইপ্রো দেখতে পারবেন না। ঠিক আছে, উইপ্রো নেই, মানে আমি তাদের ট্রেড করবো না তেমন। এই যে হ্যাল, আবার হ্যাল ঘুরে ফিরে চলে এলো, হ্যাল ফিউচারেও মোটামুটি টাকা রোজগার করে দিয়েছে। ঠিক আছে, তারপর তো এগুলো অপশনের বাদ বাকি আছে। ঠিক আছে, মোটামুটি এইটুকুনি বোঝা গেল ব্যাপারগুলো, যে একটা ওয়াচ লিস্টের কিন্তু দাম আছে, এবং একটা ওয়াচ লিস্টে কিছু সংখ্যক স্টক রেখেই কিন্তু সেগুলোকে দেখলেই কাজ হয়ে যায়। এবার বলবো, এক একজনের ওয়াচ লিস্ট এক এক রকম হবে। আমার ওয়াচ লিস্ট আপনার সাথে মিলবে না, আপনার ওয়াচ লিস্ট অন্য আরেকজনের সাথে মিলবে না। যদি একদম কপি করার চেষ্টা করেন তাহলে বলবো খুব ভুল করছেন, সেটা ঠিক নয়। কারণ স্টক তেমনই আপনি সিলেক্ট করবেন যেগুলোতে আপনি কমফোর্টেবল। তাও আমি কিছু বৈশিষ্ট্যের কথা বলে দিচ্ছি। যেমন আমি যখন একটা মানে স্টকের ওয়াচ লিস্ট তৈরি করি, চলুন আমি বলেই দিই মোটামুটি 4-5টা স্টকের নাম যেগুলো আমার ওয়াচ লিস্টে আছে। প্রথমে আমি ম্যাক্সিমাম 10 থেকে 20টা স্টকের একটা ওয়াচ লিস্ট বানাবার চেষ্টা করি। 20টার বেশি আমি হ্যান্ডেল তেমন করা যায় না, এটা ডে টু ডে বেসিসের বলছি। এই নয় যে আপনি 20টার বেশি স্টক দেখবেন না, স্টক তো অনেকগুলোই আমি দেখি। হ্যাঁ, ডেইলি ধরুন মাঝে মাঝে 100টা স্টকের আমি চার্ট দেখি, সেটা ব্যাপার নয়। আমি বলছি যে মেন কোর যে জিনিসগুলো, যেটার বেশি ফোকাস থাকে, সেটা 10 থেকে 20টা স্টকের একটা ওয়াচ লিস্টেই কাজ হয়ে যায়। সেই ওয়াচ লিস্টের গুলোর মধ্যে ধরুন আমার যদি বলেন যে দাদা কি কি তোমার ওয়াচ লিস্টে আছে, প্রথমে সেটা বলে নিই, তারপর আমি কি এর মেন উপকরণ থাকা উচিত সেগুলো বলবো। প্রথমে ধরুন টাটা মোটরস, হ্যাল, পাওয়ার গ্রিড, এলএনটি, তারপর আপনার জিও ফিনান্স থাকবে, ব্যাংকের মধ্যে এইচডিএফসি ব্যাংক, তারপর আমি এখানে জাস্ট ট্রেডিং পারপাসে বলছি, কোনো ইনভেস্টমেন্ট বা ওইসবের পারপাসে নয়। ঠিক আছে, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ব্যাংকিং সেক্টরের মধ্যে এইগুলো হয়ে গেল। টাটা মোটরস, মাহিন্দ্রা, আপনার অটো সেক্টরের মধ্যে হয়ে গেল। আর জিও ফিনান্স তো আমি বলেইছি। তাছাড়া অন্য একটু ডিফেন্সের মধ্যে যেমন হ্যাল আছে, তারপর কোচিন শিপইয়ার্ড, মাঝগাঁও ডক, এই জিনিসগুলো আছে। ঠিক আছে, আমি কয়েকটা স্টকেরই নাম বলছি, মানে এই ভাববেন না যে আমি 20-30টা স্টকেরই নাম বলবো যেগুলো আমার ওয়াচ লিস্ট আছে, কারণ বলে লাভ নেই। কারণ আমার ওয়াচ লিস্ট অনুযায়ী যদি জোর করে নিজেদের সেই ধরনের স্টকে দেখতে চান তাহলে হবে না, নিজে যেগুলোতে কমফোর্টেবল সেগুলোতে করার চেষ্টা করবেন। হ্যাঁ, আরেকটা বলি, রেলওয়ে কিছু স্টক আমার পোর্টফোলিও বলছি ওয়াচ লিস্টে থাকবে, যেমন ইরকন বলুন, তারপর আইআরএফসি বলুন, এগুলো। তারপর আপনার এইদিকে আরইসি, পাওয়ার গ্রিড, পিএফসি, এই জিনিসগুলো থাকবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেটা, সেটা তো অবশ্যই থাকবে। এই জিনিসগুলো এইভাবে নিজে যে স্টকগুলোতে কমফোর্টেবল তার একটা সুন্দর ওয়াচ লিস্ট তৈরি করে নিন, এবং সেই ওয়াচ লিস্টগুলোকে প্রত্যেক দিন বেসিসে কিন্তু দেখতে থাকুন। এইটাই, তাতেই কিন্তু সুযোগ চলে আসে। যেমন আমি ছোট্ট ছোট্ট কিছু উদাহরণ দিচ্ছি, এবার উদাহরণ দেখে আপনি বুঝে যাবেন যে কি ধরনের। প্রথমে ডেইলি চার্টে আসবেন। দেখুন, আমার স্টক চুজ করার ক্রাইটেরিয়া থাকে যখন যেটা বুল মার্কেটে আছে। বুল মার্কেট ছাড়া তো আপনি সুইং ট্রেড করতে পারবেন না। আর এখন যেহেতু ইন্ডিয়ান মার্কেটও বুল মার্কেটে আছে, বুল মার্কেটে কোচিন শিপইয়ার্ড বলুন, হ্যাল বলুন, এলএনটি বলুন, এগুলোকে দেখবেন চার্টগুলো, ডেইলি চার্ট ওপেন করুন, উইকলি চার্ট ওপেন করুন, এগুলোর স্টক মানে চার্টগুলো বুল রানে আছে, দেখেই বোঝা যায়। প্লাস এই যে স্টকগুলোর নাম বললাম, এগুলো কিন্তু প্রত্যেকেই ফ্রন্টলাইন স্টক। ঠিক আছে, প্রত্যেকেই ফ্রন্টলাইন স্টক। হ্যাঁ, সিডিএসএলও থাকবে, তো এগুলো কিন্তু প্রত্যেকেই ফ্রন্টলাইন স্টক। এইগুলোর মধ্যে একটাও তেমন স্টক পাবেন না যেগুলোতে যদি মানে আমি ধরুন টাকা লাগালাম, 1-2 দিন একটু নিচে নেমে এলেও যে কোম্পানি পুরো উঠে যাবে তা কিন্তু নয়। আমি কিন্তু প্রথম যে বললাম যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলবো, যে কিভাবে স্টকগুলো আমার ওয়াচ লিস্টে স্থান পায়, তার মধ্যে প্রথম চারিত্রিক বৈশিষ্ট্য যেটা আমি দেখি সেটা হলো আমি ভালো কোয়ালিটি স্টকে থাকবো, কারণ তাতেই কাজটা হয়ে যায়। আমরা ভাবি যে যদি স্মল একদম ছোট ধরনের স্টকে থাকি, হ্যাঁ ধরুন যার অতটা বিজনেস ভিজিবিলিটি নেই, কিন্তু পেনি স্টকে থাকবো, বাড়লেও তো চট করে খুব ভালো বেড়ে যাবে, হেভি মুনাফা পাবো না, তাতে কিন্তু কাজটা হয় না। এটা আমার পার্সোনাল মত, আপনার মত আলাদা হতেই পারে।
তো আমি কিন্তু এমন স্টকে থাকি যেগুলো নিয়ে আমি আরামসে রাতে ঘুমাতে পারবো। এলএনটি ধরুন নেওয়ার পর একটু 100 টাকা কম হলেও আমি জানবো যে হ্যাঁ কোম্পানি উঠে যাবে না, তাই না? তো এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, এই কারণটা কিন্তু থাকে। শুধু দামটা বা বুলরানে আছে টেকনিক্যাল সেগুলো তো সাথে সাথে থাকবেই, তার সাথে সাথে একটা জিনিস হচ্ছে যে স্টকের কোয়ালিটি যাতে ভালো হবে। তাই জন্য যারা নতুন তাদেরকে আমি বলবো নিফটি 100 বা নিফটি 200-এর মধ্যে থাকলেই কিন্তু, সেই স্টকগুলোর মধ্যে থাকলেই কাজটা হয়ে যায়। এই নয় যে আমাকে যে একদম পেনি স্টক বা একদম স্মল ক্যাপ একদম মাইক্রো ক্যাপে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা কোচিন শিপইয়ার্ডের দেখুন স্টকটার চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিদিন মানে মোটামুটি দেখতে থাকলেই হয় যে স্টকটা উপরে যাচ্ছে আবার তার সাপোর্টে মুভিং অ্যাভারেজগুলোর সামনে আসছে, তারপর একটা বাউন্স দিচ্ছে। তাহলে যখন মুভিং অ্যাভারেজগুলোর কাছে আসবে তখন আমি একটু কেনাকাটির চেষ্টা করব। হ্যাঁ, তাতে ভেঙে আবার আরেকটা মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিতেই পারে, যেমন এই সময় এসেছিল একটু কারেকশনটা ডিপ হয়েছিল, সেটা হতেই পারে। এবার ভালো কোম্পানি হলে কি ডিপ কারেকশন হলেও সেটা নিজেকে রিকভার করে নেয়, সেটাই। তা প্রথমে এন্ট্রিটা পুরো পজিশন নিয়ে করব না, একটু আস্তে আস্তে এন্ট্রি করব। ওই এন্ট্রি অ্যান্ড এক্সিটেরও তো একটা আলাদা স্ট্র্যাটেজি থাকবেই, সেটা তো থাকবে। আজকে শুধু ওয়াচ লিস্ট নিয়ে কথা বলছি। ওই এন্ট্রি এক্সিট স্ট্র্যাটেজি জন্য আপনাকে আমার যে সুইং ট্রেডিং এর যে একটা সিরিজ চালু করেছি, যার একটা দুটো ভিডিও অলরেডি এসে গেছে, সেটা দেখবেন। এই মাসে আরও দুটো ভিডিও আমি ওই সিরিজের জন্য রেখেছি, যার মধ্যে এন্ট্রি এক্সিট নিয়েও কথা বলবো, একটু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। সেই সিরিজটা কিন্তু দেখতে হবে। সেই সিরিজের লিঙ্ক আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে মানে শেষে দিয়ে দেবো, চিন্তা করবেন না। হ্যাঁ, তো তো ওইভাবে দেখতে হবে, ঠিক আছে। দেখুন বারবার স্টকটা উপরে গেছে, আবার যখন আবার কিছুদিন একটু শান্ত থেকেছে আবার বেড়েছে, এইরকম। আচ্ছা, আরেকটা ছোট্ট উদাহরণ আরেকটা দিয়ে দিই, যেটা আমি দেখালাম ও পিএনএলে আমার ওয়ান অফ দ্য ভালো স্টক, মানে যেটা আমার পিএনএলে বেশ ভালো রকম মুনাফা দিয়েছে, হ্যাল। দেখতেই পাচ্ছেন স্টকটার চারিত্রিক বৈশিষ্ট্য, এখানে উপরে উঠে আরএসআই তো ওভারবট হয়ে গেছিল, তাই জন্য একটু সাইডওয়েজ হয়ে গেছিল। সাইডওয়েজেও কিন্তু উপরের দিকে, চালটা কিন্তু উপরের দিকেই থেকেছে। হ্যাঁ, তারপর একটু ওই যে মাঝখানে যে ওই মার্চ মাসে যে একটু বাজার নেমে এসেছিল, তার জন্য হ্যালো একটু নেমেছিল, তারপর ব্যাস। কোয়ালিটি স্টক একটু নামলে তো আবার উঠবেই, যেহেতু কোয়ালিটি স্টক রেজাল্ট ভালো করছে, অর্ডার পাচ্ছে, ভালো করছে, ভালো কোম্পানি, মনোপলি বিজনেস, তো সুন্দর। আবার দেখুন আবার উঠে গেছে, আবার 4000-এ ছুঁয়ে নিয়েছে, আবার এখন একটু নিচের দিকে এসেছে। এবার একটু ওয়েট, যেহেতু চারিত্রিক বৈশিষ্ট্যটা জানি, এই জন্যই তো ওয়াচ লিস্টে থাকা স্টকগুলোকে প্রত্যেক দিন দেখতে হবে। মানে ওগুলো হাতের তালুর মতো, আপনাদের দাম কোথায় কি চলছে, ম্যানেজমেন্ট কি করছে, সবকিছু হাতের তালুর মধ্যে রাখতে হবে। ওই সম্বন্ধে কোনো খবরাখবর এলে হাতের তালুর মধ্যে রাখতে হবে। কোথায় দেখবো খবরাখবর, একটু পড়াশোনা করুন, ইকোনমিক টাইমস দেখুন, মানি কন্ট্রোল দেখুন, হয়ে যাবে তাতে কাজে। এবার দেখুন এটাকে একটু নিচে নামছে, এখন আর এন্ট্রি নয়। আবার যখন একটু নিচে নেমে এইসব মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসবে, আবার এইসব সাপোর্টের আগে যেগুলো রেজিস্ট্যান্স ছিল এইসব কাছে আসবে, তখন আবার আমি বাইং এর দিকে দেখবো। ব্যাপারটা এইভাবে, ওগুলো ওয়াচ লিস্টে থাকবে। এবার এন্ট্রি এক্সিট ট্রেডিং সেটা তো একটা আলাদা কনসেপ্ট, কিন্তু ওয়াচ লিস্ট অনেকে তৈরি করতে পারেন না। তাই জন্য বলছি, এই যে ছুটি ছাটার দিনগুলো পান, যেমন 1 মে আজকে ছুটি, প্লাস সামনে উইকেন্ড আসছে, এই সময় নিজের যে স্টকগুলোতে কমফোর্টেবল সেই স্টকের একটা সূচি তৈরি করুন, 20টার বেশি যাতে না থাকে, সেই সূচি তৈরি করে তার মধ্যে ফোকাস করার চেষ্টা করুন। হ্যাঁ, একটা স্টক ব্যাংকের মধ্যে একটা স্টক আমি বলতে ভুলে গেলাম, দুটো তিন স্টক পিএসইউ ব্যাংকের মধ্যে, যেমন পিএনবি আমার ভাল লাগে, ক্যানারা ব্যাংক ভাল লাগে, এসবিআই ভালো লাগে। এই তো আমি যে স্টকগুলো বললাম সেগুলোই প্রায় 20টা হয়ে গেল। তো ওরকম ভাবে একটা সুন্দর এই ওয়াচ লিস্ট বানালেই কাজটা কিন্তু হয়ে যায় এদের মধ্যে চার্নিং। হ্যাঁ, এবার নতুন স্টক আরো দেখবেন হয়তো কিছু হয়তো একটু মুভমেন্ট করছে, একটা স্টকে অনেক সময় টিভিতে শুনছেন, সেটাকে একটু স্টাডি করুন কিছুদিন। যদি দেখেন হ্যাঁ সেটার তার ফ্রিকোয়েন্সিটা আপনার সাথে মিলছে, আপনি সেই স্টকটাকে বুঝতে পারছেন, তার খবরাখবর রাখছেন, স্টকটা ভালো লাগছে, ম্যানেজমেন্টও ভালো, কোম্পানি হিসেবেও খারাপ না, তখন সেটাকেও আবার ওয়াচ লিস্টে অ্যাড করুন। এইভাবে ব্যাপারটা করা যায়। আবার যেটা অলরেডি ওয়াচ লিস্টে আছে সেই স্টকের মধ্যে হয়তো স্টকটা দেখবেন অনেক সময় দাঁড়িয়ে গেছে, তেমন কিছু করছে না, যেমন রেলওয়ে স্টকগুলোতে আমি অনেক দিন ধরে ট্রেড তেমন করছি না, কারণ স্টকগুলো একটু দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এইগুলো আছে, নজরে রেখেছি কিন্তু তেমন ট্রেড করছি না, দাঁড়িয়ে গেছে, তখন ওয়াচ লিস্ট থেকে বাদ দেবেন না, একটু ক্যাটাগরি বি টাইপে রেখে দিন, যে হ্যাঁ দেখছি কিন্তু এটা ট্রেড ততটা অপরচুনিটি আসছে না। এরকম ভাবে প্ল্যান করুন, 20টা স্টক এনাফ। হ্যাঁ, এক্সপিরিয়েন্সের সাথে আস্তে আস্তে বাস্কেটটা বাড়বে, কিন্তু 10-20টা নিয়ে এরভাবে আমার মনে হয় চার্নিং বা রেগুলার দেখলে, তাতে যদি ট্রেড করেন, সে সুইং ট্রেড হতে পারে, ইন্ট্রাডে হতে পারে, সেগুলো করলে কিন্তু আস্তে আস্তে আশা করি জিনিসগুলো ভালো হবে।
যাই হোক, ভিডিওকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন প্লিজ। একটু অন্য ধরনের ভিডিও আজকে বানালাম ছুটির মধ্যে, নিজের পিএনএল একদম শো করে, এত ট্রান্সপারেন্টলি হয়তো কেউ আপনাদেরকে বোঝাবে না, কিন্তু সেই জিনিসগুলো বোঝাবার চেষ্টা করছি। প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দেবেন, আর আপনাদের এই তত্ত্বের উপর বা এই যে থিওরিটা বললাম এর উপর মতামতটা কি, বা নিজেদের কোনো ওয়াচ লিস্ট আছে কি না, তাতে যদি স্টকও শেয়ার করতে চান করতে পারেন। প্লিজ সেটা নিচে কমেন্ট বক্সে একটু লিখে দিন, তাহলে অন্যরাও দেখবে, আমরাও দেখব, আমিও দেখব, ভালো লাগবে। আর আপনারা যে ওয়াচ লিস্ট তৈরি করে কাজ করছেন কিনা সেটা অবশ্যই জানার একটা আগ্রহ রইল, সেটা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন, ঠিক আছে? আর যাই হোক, আর যেটা বলেছিলাম, আমার যে সিরিজ যেটা সুইং ট্রেডিং এর চলছে, তার যে প্রথম দুটো ভিডিও আছে সেই প্লেলিস্টটাও আমি এই আপনার স্ক্রিনে চলে আসবে, ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। তার সাথে সাথে আমার স্টক মার্কেট ফ্রি কোর্সের একটা সিরিজও আছে আপনাদের মানে আপনার আমার চ্যানেলে, সেটারও প্লেলিস্টটা দিয়ে দেবো, এখানে দেখে নেবেন ক্লিক করে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।